আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিমিনুল রেজবি। আজ আমি হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ প্রাপ্য হিসাব সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি রে অমিল, হিসাবের বৈষম্য, হিসাব বিজ্ঞান পরিস্থিতি থেকে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি প্রাপ্য হিসাব নিয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো সবাই খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে লক্ষ্য করেন 9 নম্বরে বলছে যে নিম্নে বর্ণিত তথ্যাবলী শাখাওয়াত ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে। তো এখানে বিবরণ এখানে 2017 সালে 2018 সালে অর্থাৎ 2 বছরের আমরা প্রাপ্য হিসাব এর অঙ্ক নির্ণয় করব। এখানে প্রাপ্য হিসাব 17 সালে বলছে যে 60,000 টাকা, 18 সালে বলছে 70,000 টাকা। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/17 অর্থাৎ এটা হচ্ছে ব্যালেন্স। 1 তারিখের কোনো এখানে লেনদেন থাকলে সেটা ব্যালেন্স। তো এখানে ব্যালেন্স আছে হচ্ছে 6,000 টাকা 2017 সালে, 2018 সালে নেই। এখন লিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ হিসাবভুক্ত হয়েছে, এই অনাদায়ী পাওনা হচ্ছে লিখিত অনাদায়ী পাওনা। তো লিখিত অনাদায়ী পাওনা 2017 সালে 7,000 টাকা আর 2018 সালে আছে 5,000 টাকা। এরপরে বলছে লিখিতব্য অনাদায়ী পাওনা 2017 সালে 9,000, 2018 সালে 8,000 টাকা। তো লিখিতব্য হচ্ছে যেটা লেখা হয় নাই, মানে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা এখানে 9,000 টাকা আর 8,000 টাকা। এরপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 2017 সালে 6%, 2018 সালে 11.5%। তো এখন ক নম্বরে বলছে যে চার্জযোগ্য অনাদায়ী পাওনা নির্ণয় করো। চার্জযোগ্য অনাদায়ী পাওনা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করতে বলছে এখানে। তো এছাড়াও ক নম্বরে বলে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো এই দুইটা প্রশ্নই সাধারণত ক নম্বরে করা হয়। তো আজকে আমরা দুইটাই দেখব। তো প্রথমে দেখব যে চার্জযোগ্য অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করে। তো চার্জযোগ্য বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করার সূত্র হচ্ছে রেওয়া মিলে, অর্থাৎ যে লিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ যেটা লেখা হয়েছে বা হিসাবভুক্ত হয়েছে, এই অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ করতে হবে। তারপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে যোগ করতে হবে। এরপরে যদি কোনো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তো এখানে আসলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত যে 1 তারিখের কোনো হিসাব থাকলে সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এখন দেখা যাক যে এখানে লিখিত অনাদায়ী পাওনা বা হিসাবভুক্ত অনাদায়ী পাওনা আছে কত। 2017 সালে 7,000 টাকা, 2018 সালে আছে 5,000 টাকা। তো এখানে লিখিত অনাদায়ী পাওনা 2017 সালে 7,000, 2018 সালে 5,000 টাকা। এরপরে হচ্ছে যোগ দিতে হবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। তো নতুন অনাদায়ী পাওনা আছে এখানে লিখিতব্য অনাদায়ী পাওনা। তো লিখিতব্য অনাদায়ী পাওনা আছে 9,000, 2017-তে, 2018-তে আছে 8,000। তো এখানে প্লাস লিখিতব্য অনাদায়ী পাওনা 2017 9,000 টাকা, 2018-তে 8,000 টাকা। তো টোটাল যোগ করে হয় 16,000 টাকা, 2018-তে 13,000 টাকা। এটা হচ্ছে মোট অনাদায়ী পাওনা। তো এখন মোট অনাদায়ী পাওনার সাথে নতুন কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে যোগ করতে হবে। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এইখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 6% আর 2018 সালে আছে 11.5%। তো আসলে এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের বের করে নিতে হবে। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে বের করে, তো আমরা সেটা এখন দেখব। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার নিয়ম হচ্ছে নিট প্রাপ্য হিসাব, অর্থাৎ নিট প্রাপ্য হিসাবের উপর এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা করলেই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হবে। তো এখানে নিট প্রাপ্য হিসাব এখানে আছে 2017 সালে আছে 60,000 টাকা, 2018 সালে আছে 70,000 টাকা। তো প্রাপ্য হিসাবের সাথে যদি কোনো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় থাকে তাহলে সেটা প্রাপ্য হিসাবের সাথে যোগ করতে হবে। এছাড়া নতুন কোনো অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। তো এখানে প্রাপ্য হিসাব আছে
17 সালে আছে 60,000 টাকা, 18 সালে আছে 70,000 টাকা। তো লিখলাম এখানে 17 সালে 60,000, 18 সালে 70,000 টাকা। তো এখানে লক্ষ্য করেন যে এখানে কিন্তু অলিখিত কোনো বিক্রয় নেই বা ধারে কোনো বিক্রয় নেই। এখানে নতুন অনাদায়ী পাওনাও আছে, আবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও আছে। তো আমরা এখানে নতুন অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা বাদ দিব। তো নতুন অনাদায়ী পাওনা আছে এখানে কত, 9,000 টাকা, 8,000 টাকা। তো এখানে 9,000 টাকা, 8,000 টাকা বাদ দিলে থাকে 51,000 টাকা, এখানে থাকে 62,000 টাকা। এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। এখন এই নিট প্রাপ্য হিসাবের উপর যে এখানে যে পার্সেন্টেজ করতে বলছে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 6%, 11.5%। তো এই নিট প্রাপ্য হিসাবের উপর 6% করতে হবে, আর 2018-তে 11.5% করতে হবে। তো এখন আমরা এখানে নিট প্রাপ্য হিসাবে 51,000 টাকা, 51,000 টাকার উপর 6% করলে 3,060 টাকা। এরপর এখানে 2018-তে নিট প্রাপ্য হিসাব হচ্ছে 62,000 টাকা। তো 62,000 টাকার উপরে আমরা 11.5% করলে 7,130 টাকা। তো এই দুইটাই হলো মূলত নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এখন এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হবে, এখানে অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ে মোট অনাদায়ী পাওনার সাথে যোগ করতে হবে। তো মোট অনাদায়ী পাওনার সাথে যোগ করতে হবে এখানে 3,060 টাকা, 7,130 টাকা। তো এখানে 3,060 টাকা আর 7,100 টাকা প্লাস করলে 19,060 টাকা থাকে, এখানে 20,130 টাকা থাকে। তো এরপরে কি করতে হবে, পুরাতন অনাদায়ী পাওনা থাকলে বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে বাদ দিতে হবে। তো এখানে লক্ষ্য করেন যে এখানে কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা কিন্তু নেই। এখানে আছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/17। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে চিনবো, যে এখানে তারিখ দেওয়া থাকবে 1/1/17। 1/1/17 যা কিছুই থাকবে সেটা হচ্ছে পুরাতন, আর এটা হচ্ছে ব্যালেন্স। তো এখানে পুরাতন অনাদায়ী পাওনা আছে 6,000 টাকা, 2017 সালে আছে। তো 2017 সালে আছে 6,000 টাকা। এখন কথা হচ্ছে যে 2018 সালের তো কোনো টাকা নেই, 2018 সালের টাকা নেই। তো এখানে কি করতে হবে, যে 2017 সালের যেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 2018 সালে, সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে হবে। তো এখানে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাই 2018-তে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে আসবে। তো এখন এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে থাকে 13,060 টাকা, আর এখানে থাকে 17,070 টাকা। তো এটাই হচ্ছে মূলত অনাদায়ী পাওনা খরচ নির্ণয়। তো এরপরে আমরা নির্ণয় করব খ নম্বরে বলছে যে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব প্রস্তুত করো। তো আমরা এটা প্রস্তুত করার আগে প্রথমে আমরা জাবেদা দেখব, কারণ খ নম্বরে অনেক সময় জাবেদাও আসে। তো যেহেতু এই প্রশ্নটা নেই, তো আমরা জাবেদা নির্ণয় করে দেখব, তারপরে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করব। তো জাবেদা নির্ণয়ের আসলে প্রথমেই আমরা যে অনাদায়ী পাওনা থাকবে, অর্থাৎ হিসাবভুক্ত বা লিখিত যে অনাদায়ী পাওনাটা থাকবে, সেইটারই আমরা প্রথমেই জাবেদা দেব। তো সেটার জাবেদা প্রথমে এইভাবে দিতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মূলত কিন্তু এখানে অনাদায়ী পাওনা হিসাব হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ওইটা হবে না। তো আমরা এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লিখবো, ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট লিখবো, কিন্তু টাকা কিন্তু অনাদায়ী পাওনার টাকাই কিন্তু লিখবো 7,000 টাকা। তো এখানে 7,000 টাকা, 7,000 টাকা। এরপরে হচ্ছে আমরা নতুন যদি কোনো অনাদায়ী পাওনা থাকে, তো তারপরে সেইটার জাবেদা দিব। তো এখানে লিখিতব্য অনাদায়ী পাওনা আছে 9,000 টাকা। তো আবার সেমই জাবেদা হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 9,000 টাকা। অনেক সময় আছে যে এই দুইটা একসাথে টাকা যোগ করে একটা জাবেদা দিলেও হয়, কিন্তু আমি এখানে বোঝার ক্ষেত্রে আসলে দুইটা আলাদা করে দিছি। তো আমরা যেহেতু অনাদায়ী পাওনা জাবেদা শেষ, তো এখন দ্বিতীয় জাবেদা দিব হচ্ছে অনাদায়ী পাওনা খরচের, অর্থাৎ আমরা ক নম্বরে যে অ্যান্সারটা বের করছি, অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করছি, তো সেইটারই জাবেদা দিব, অনাদায়ী পাওনা খরচের জাবেদা দিব। অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ ক নম্বরে বের করছিলাম, ক
ক নম্বরে বের করছিলাম যে 2017 সালে 13,060 টাকা। তো এখানে 13,060 টাকা লেখা হয়েছে। এরপরে এই অনাদায়ী পাওনা খরচ হিসাবে খরচ এই জাবেদার হিসাব বন্ধ করার জন্য আমরা আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট লিখব। তো এখানে টাকা সেমই হবে, 13,060 টাকা, 13,060 টাকা। তো এটা মূলত হচ্ছে 2017 সালের জাবেদা দিলাম। তো যেহেতু এখানে 2 বছরের জাবেদা নির্ণয়, 2 বছরের তথ্য দেওয়া আছে, তো আসলে জাবেদা এখানে বোঝার কিছু নাই, এগুলো আসলে মুখস্থ করে ফেলতে হবে। যে প্রথমে অনাদায়ী পাওনা খরচের জাবেদা দিতে হবে, অনাদায়ী পাওনার জাবেদা দিতে হবে, তারপর অনাদায়ী পাওনা খরচ, তারপর অনাদায়ী পাওনা খরচ বন্ধের জাবেদা দিতে হবে। এবার 2018 সালেও সেম হবে। 2018 সালে শুধু মাত্র এখানে টাকাগুলো চেঞ্জ হবে, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। লিখিত অনাদায়ী পাওনা ছিল 5,000 টাকা, 2018 সালে ছিল 5,000 টাকা। তো এইখানে এই জন্য 5,000 টাকা লেখা হয়েছে। এরপরে হচ্ছে দ্বিতীয় জাবেদা হচ্ছে লিখিত অনাদায়ী পাওনার জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা একই সেম জাবেদা হবে। তো এটা ছিল হচ্ছে 8,000 টাকা। এরপরে অনাদায়ী পাওনা খরচের জাবেদা দিতে হবে, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। তো খরচ ছিল হচ্ছে ক নম্বরে যে বের করছিলাম খরচ 17,070 টাকা। তো এখানে এই জন্য 17,070 টাকা লেখা হয়েছে। তো এটাই অনাদায়ী পাওনা খরচ হিসাব বন্ধের জাবেদা দিতে হবে, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। টাকা সেম হবে 17,070 টাকা, 17,070 টাকা। তো এখানে আসলে জাবেদা আসলে এখানে বোঝার কিছু নাই। তো এই জাবেদা টোটালি মুখস্থ করে ফেলতে হবে যে প্রথমে কিসের জাবেদা দিতে হবে, শুধু টাকাগুলো শুধুমাত্র ক্যালকুলেশন করে এখানে বসাইতে হবে। এরপরে আমরা নির্ণয় করবো যে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করব, অর্থাৎ আমরা খতিয়ান নির্ণয় করব এখন। তো এখানে বলছে শাখা ও ট্রেডার্স অনাদায়ী পাওনা হিসাব। তো অনাদায়ী পাওনা হিসাব মানে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করতে হবে এখানে। তো ঘর এখানে আসবে হচ্ছে প্রথমে তারিখের ঘর, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। তো প্রথমে আসলে এখানে ব্যালেন্স নিয়ে আসতে হবে। তো আমার এখানে সাধারণত অনাদায়ী পাওনার আসলে কোনো ব্যালেন্স নাই। তো এখানে অনাদায়ী পাওনা খরচ হিসাবের জাবেদা ছিল এরকম যে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা খরচ হিসাব প্রস্তুত করতে বলছে, তো এর বিপরীত হিসাবটা এখানে আসবে। তো বিপরীত হিসাব হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। এই যে দেখেন এখানে অনাদায়ী পাওনা খরচ, বিপরীত হিসাব হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। তো এখানে অনাদায়ীতে কত টাকা ছিল, 13,060 টাকা ছিল। তো এখানে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব লিখলাম। যেহেতু অনাদায়ী পাওনা খরচ ডেবিট, এই জন্য আমরা ডেবিটের ঘরে 13,060 টাকা লিখছি। তো এখানে ব্যালেন্সও উদ্বৃত্ত লিখছি 13,060 টাকা। তো এখানে ডেবিট ক্রেডিট আসলে লেখার সাথে সাথেই আমরা ব্যালেন্সের ঘরে উদ্বৃত্ত লিখব। তো এরপরে অনাদায়ী পাওনা খরচের আরেকটা হিসাব ছিল এখানে যে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তো অনাদায়ী পাওনা খরচের বিপরীত হিসাবটা হচ্ছে আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব, তো এখানে আমরা আয় সারাংশ হিসাব লিখব। এখন আয় সারাংশ হিসাব কত, আয় সারাংশ হিসাব হচ্ছে 13,060 টাকা। যেহেতু এখানে অনাদায়ী পাওনা খরচ ক্রেডিটে ছিল, তো এই জন্য আমরা অনাদায়ী আয় সারাংশ হিসাব লিখে টাকা ক্রেডিটে লিখছি 13,060 টাকা। মনে রাখতে হবে যে এই হিসাবটা যদি ডেবিট থাকে তাহলে আমাদের এখানে টাকা বসবে ডেবিটে, এই হিসাবটা যদি ক্রেডিট হয়ে যায় তো টাকা হবে ক্রেডিটে। তো এখন এখানে ডেবিট আছে, এখানে ক্রেডিট টাকা আছে। তো ডেবিট থেকে 13,060 টাকা থেকে 13,060 টাকা ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে কিছুই থাকে না এখানে। তো এরপর হচ্ছে 2017 গেলে এখন হচ্ছে 2018 সাল। 2018 সালেরও সেম হবে 31 ডিসেম্বর। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব এখানে ছিল হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ছিল 17,070 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ছিল 17,070 টাকা। তো এখানে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব লিখবো।
যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 17,070 টাকা, যেহেতু অনাদায়ী পাওনা ডেবিট, এই জন্য ডেবিটে, তো এর ব্যালেন্সে লিখলাম 17,070 টাকা। তো এখন এখানে আয় সারাংশ হিসাব 17,070 টাকা ক্রেডিট। তো এখানে ডেবিট থেকে ক্রেডিট টাকা মাইনাস করলে কিছুই থাকে না এখানে। তো আসলে অনাদায়ী পাওনা খরচ হিসাব নির্ণয়ের ক্ষেত্রে এভাবে ব্যালেন্স আসলে এখানে জিরো হয়ে যাবে। সব ক্ষেত্রে, সবগুলো অঙ্কের ক্ষেত্রে আসলে এইরকম হবে। তো এখন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব দেখব। তো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবের এখানে কিন্তু একটা ব্যালেন্স ছিল, যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1,17,06,000 টাকা। তো এখানে কিন্তু ব্যালেন্স আছে, তো এই জন্য যদি কোনো ব্যালেন্স থাকে তো আমরা এটা ফার্স্টেই লিখবো 2017 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, সরাসরি ক্রেডিট দিকে চলে যাবে, কারণ এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, এই জন্য ব্যালেন্স ক্রেডিট দিকে লেখা হয়েছে 6,000 টাকা। এই যে এখানে ব্যালেন্স আছে 6,000 টাকা, তো এখানে ক্রেডিট দিকে লেখা হয়েছে 6,000 টাকা। তো এরপরে এই যে প্রথমেই জাবেদা ছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো বিপরীত হিসাবটা লিখতে হবে, যে প্রাপ্য হিসাব লিখতে হবে 7,000 টাকা। তো এখানে আমরা প্রাপ্য হিসাব লিখছি। তো এখানে আসলে 16,000 টাকা লিখছি এই কারণে যে যেহেতু এইটা আর এইটা একই জাবেদা, তো আমরা এই দুইটা প্রাপ্য হিসাবের টাকা 9,000 আর 7,000, 16,000 টাকা একসাথে যোগ করে লিখছি। তো প্রাপ্য হিসাব 16,000 টাকা ডেবিট সাইডে, যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিটে আছে, এই জন্য প্রাপ্য হিসাব 16,000 টাকা ডেবিট করা হয়েছে। এখন ব্যালেন্স ছিল আমাদের 6,000 টাকা ক্রেডিট, কিন্তু এখন আমাদের হিসাবটা ডেবিটে আসছে 16,000 টাকা। তো এখন ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে 10,000 টাকা থাকে, 10,000 টাকা ডেবিট সাইডে থাকে। তো এখন আমরা 10,000 টাকা ব্যালেন্সে 10,000 টাকা লিখলাম ডেবিট সাইডে। এরপরে হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 13,060 টাকা। তো যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিটে আছে, তো আমরা বিপরীত হিসাবটা লিখবো অনাদায়ী পাওনা খরচ হিসাব। তো এখানে অনাদায়ী পাওনা খরচ হিসাব 13,060 টাকা। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি আবার ক্রেডিট আছে, এই জন্য আমরা ক্রেডিট সাইডে লিখছি 13,060 টাকা। তো এখানে ব্যালেন্সে ছিল আমার 10,000 টাকা, এখন ক্রেডিটে হয়েছে কত? 13,060 টাকা। তো ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে ক্রেডিটে 3,060 টাকা থাকে, তো এই জন্য ক্রেডিটে ব্যালেন্সে 3,060 টাকা লেখা হয়েছে। তো 2018 সালেও সেম, 2018 সালের আসলে এখানে কোনো ব্যালেন্স নাই, 2018 সালে এখানে কোনো ব্যালেন্স নাই। তো আমরা সরাসরি প্রাপ্য হিসাব 2018 সালে প্রাপ্য অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ছিল 5,000 টাকা, প্রাপ্য হিসাব ছিল 5,000 টাকা। তো অনাদায়ী বিপরীত হিসাব প্রাপ্য হিসাব লিখবো এখানে। এটাও আসলে দুইটা যোগ করে লেখা হয়েছে, 5,000 আর 8,000, 13,000 টাকা। তো এখানে 13,000 টাকা লিখলাম, যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিটে আছে, এই জন্য 13,000 টাকা ডেবিট সাইডে লিখলাম। তো এখন আমাদের ব্যালেন্স ছিল কিন্তু 3,060 টাকা, কিন্তু আমাদের ব্যালেন্স ছিল ক্রেডিট সাইডে। তো এখানে ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করলে ডেবিট সাইডে থাকে 9,940 টাকা, এই জন্য ডেবিট সাইডে 9,940 টাকা লেখা হয়েছে। যে সাইডের টাকাটা বেশি থাকবে সেই সাইডে আসলে ব্যালেন্সটা লিখতে হবে। তো এখানে অনাদায়ী পাওনা, তারপর আমরা অনাদায়ী পাওনা খরচ ছিল 17,070 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 17,070 টাকা। তো আমরা বিপরীতটা লিখবো যে অনাদায়ী পাওনা খরচ হিসাব। এখানে অনাদায়ী পাওনা খরচ হিসাব 17,070 টাকা। এখন আমাদের ব্যালেন্স ছিল 9,940 টাকা ডেবিট সাইডে। তো ক্রেডিট সাইডে আছে 17,070 টাকা। তো ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে এখানে থাকে 7,130 টাকা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে 2017 সালের ব্যালেন্স আসছে হচ্ছে আমাদের 3,060 টাকা ছিল, এখন 2018 সালের ব্যালেন্স হচ্ছে 7,130 টাকা। তো এটাই মূলত অ্যান্সার। তো আমরা লক্ষ্য করবেন যে দেখবেন যে এখানে নতুন যে অনাদায়ী পাওনা আমরা সঞ্চিতি নির্ণয় করছিলাম, তো এই টাকার সাথে ব্যালেন্সের সাথে আসলে এই ব্যালেন্সটা মিলে যাবে। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে অঙ্ক ঠিক আছে। তো এই যে 2017 সালে 3,060 টাকা ব্যালেন্স ছিল, এখানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল, এবং 2018 সালে ছিল 7,130 টাকা। তো এখানে লক্ষ্য করেন যে এখানে কিন্তু ব্যালেন্সের সাথে মিলে গেছে টাকা। তো এইভাবে যদি মিলে যায় তাহলে বোঝা যাবে যে আমার অঙ্ক ঠিক আছে।
এরপরে গ নম্বরে বলছে যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কিভাবে প্রদর্শিত হবে তা দেখাও। তো এখানে আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত প্রাপ্য হিসাব কোন সাইডে বসে? প্রাপ্য হিসাব বসে হচ্ছে চলতি সম্পদে। তো চলতি সম্পদে তো এইখানে যে সমস্ত হিসাব নিকাশ দেওয়া আছে এগুলো কিন্তু আসলে আর্থিক অবস্থার বিবরণীরই একটা অংশ। তো এইখানে যেহেতু প্রাপ্য হিসাবটা এখানে আছে, তো প্রাপ্য হিসাব চলতি সম্পদে কিভাবে প্রদর্শিত হবে সেটাই আমরা এখন দেখব। তো শাখাওয়াত ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 2017-2018 সালের 31শে ডিসেম্বর। যেহেতু এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে, তো প্রাপ্য হিসাব সাধারণত চলতি সম্পদে যায় আর্থিক অবস্থার বিবরণীতে, এজন্য লেখা হয়েছে 2017 সালের চলতি সম্পদ প্রাপ্য হিসাব। তো চলতি সম্পদে আসলে প্রাপ্য হিসাবটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব নামে চলতি সম্পদে আসে। তো এখানে আসলে প্রাপ্য হিসাবটা আমাদের নিট প্রাপ্য হিসাবটা বের করে এখানে দেখাইতে হবে। তো আমরা এখানে প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদি তো প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদি পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে, নতুন অনাদি পাওনা এবং নতুন অনাদি পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে। তো এখানে নতুন অনাদি পাওনা ছিল হচ্ছে, তো আমরা 9,000 টাকা যদি এখান থেকে মাইনাস করি তো থাকে 51,000 টাকা। এখন নতুন অনাদি পাওনা সঞ্চিতি বাদ দিতে হবে, যে আমরা ক নম্বরে বের করছিলাম 3,060 টাকা। তো এটা বাদ দিলে এখানে থাকে 47,940 টাকা। এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। তো এবার 2018 সালেও চলতি সম্পদের হিসাবটা নির্ণয় করতে হবে। প্রাপ্য হিসাব এখানে 2018 সালে আছে 70,000 টাকা। তো বাদ নতুন অনাদি পাওনা সঞ্চিতি আছে 8,000 টাকা 2018 সালে। এটা মাইনাস করলে পরে থাকে 62,000 টাকা। এবার 62,000 টাকা থেকে নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস করলে, নতুন অনাদি পাওনা সঞ্চিতি 17,130 টাকা মাইনাস করলে 54,870 টাকা থাকে। তো এটা হচ্ছে এখানে নিট প্রাপ্য হিসাব। তো এইভাবেই আসলে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের প্রদর্শন করে দেখাইতে হবে। তো আজকে যে অঙ্কটা আলোচনা করলাম, আমি মনে করি যে এই অঙ্কটাই 2-3 বার প্র্যাকটিস করলে আসলে এই অধ্যায় এই সম্পর্কে আসলে আর কোনো ভুল হবে না। তো আমি সবকিছু আসলে এখানে কি ধরনের প্রশ্ন হয় এই ক খ নম্বরে গ নম্বরে সবগুলো সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা এই অঙ্কটা প্র্যাকটিস করলে আসলে এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি পরীক্ষায় সবাই ভালো মতো অ্যান্সার দিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।